সশস্ত্র বাহিনীর তিন বাহিনীর প্রধান এবং নিরাপত্তা পরিষদের একটা বৈঠক হয়েছে। খলিলুর রহমানকে যে নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন তাকে নিয়ে অনেক বিতর্ক চলছে, সেটি নিয়ে সেনাবাহিনীও মুখোমুখি অবস্থা এমনটি আমরা শুনতে পাচ্ছি। আমাদেরকে যদি একটু স্পষ্ট ধারণা দিতেন এই বিষয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার সঙ্গে আমি আগেও অনেকগুলো টক শো করেছি এবং সেই টক শোর মধ্যে আমি আমার কথাগুলো ক্যাটাগরিক্যালি বলার চেষ্টা করেছি যখন যে অবস্থায় ছিলাম। আজকের অবস্থানের থেকে এখানে দাঁড়িয়ে এই যে অস্থির একটা সময় যাচ্ছে, সেই সময়ে বাংলাদেশের মানুষের কাছে আমার সালাম রইল এবং বাংলাদেশের মানুষকে আমি আহ্বান করব, অনুরোধ করব যে আপনারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির দিকে আপনারা লক্ষ্য রাখুন। আমি এই কথাটুকু আপনাকে বলতে চাই, 8ই আগস্ট 2024 সনে যখন জনাব ইউনূস সাহেবের শপথ পাঠ করে, আমি কল্পনাও করিনি যে 9 মাস পরে বাংলাদেশের অবস্থা এই জায়গাতে এসে দাঁড়াবে। আমার খুব স্থির বিশ্বাস ছিল যে ইউনূস সাহেবের মতো একজন মহান ব্যক্তি, যিনি সারা বিশ্বে পরিচিত এবং নোবেল লরিয়েট এবং যিনি জ্ঞানে গুণে বাঙালির একজন সুসন্তান, তার নেতৃত্বে এই দেশটা একটা চরম উন্নতির দিকে যাবে অর্থনৈতিক ভাবে এবং রাজনৈতিক ভাবে। একটা পর্যায়ে গিয়ে রিজনেবল টাইমের মধ্যে একটা নির্বাচন দিয়ে উনি দায়িত্বটি মেজরিটি পার্টির হাতে দিয়ে ওনার কর্তব্য শেষ করবেন। এবং আমার এমনও ধারণা ছিল যে সঠিকভাবে ইলেকশনটা হলে পরে ইউনূস সাহেব যে জায়গায় চলে যাবেন, সেইখানে হয়তো বা উইনিং পার্টি তাকে হাত জোর করে বলবে যে না, আপনি আমাদেরকে ছেড়ে দেন না, আপনি আমাদের মাথার উপরে থাকেন। কিন্তু আমার সেই যে আমার যে চিন্তা ছিল, আমার কল্পনা ছিল, সেই কল্পনাটা সাংঘাতিক ভাবে ফ্রাস্ট্রেট হয়েছে। আমি হতাশ হয়েছি যে ইউনূস সাহেবের আমলে বাংলাদেশ যে একটা অস্থিরতার মধ্যে চলছে। বাংলাদেশের 54 বছরের মধ্যে 2বার ফুল মার্শাল ল আসছে, আর 2007 সনে একটা মিলিটারি শাসনের কাভারেজে একটা সরকার আসছে, 111 সরকার। কিন্তু এই ইউনূস সাহেবের সরকারের মতো এই ধরনের অস্থিরতা, অনিশ্চয়তা, মানুষের জীবনটা কখন কোন সময় চলে যাবে, কার কাছে যাবে, মানুষের এই যে এত দুঃখ, এত বেদনা, এত ধরনের মানুষের দাবি আছে, কোথায় গিয়ে বলবে, এটা কেউ বুঝতেই পারে না। যার ফলে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম থেকে সমস্ত মানুষ এসে এক জায়গাতে মিলিত হয় যে এই জায়গাতে বোধহয় কিছু আছে। সেই জায়গাটা হলো ইউনূস সাহেব যেখানে থাকেন, সেই যমুনা ভবনে। চতুর্দিক থেকে মানুষ আসে, যদিও এখানে 144 জারি করা আছে, অথবা এইখানে যেহেতু সার্কুলার দেওয়া আছে, এই এলাকাতে কেউ মিটিং করতে পারবে না, এইগুলা কেউ মানতে চায় না। এই কারণে ইউনূস সাহেব সবার বেলায়, ইউনূস সরকার সবার বেলায়, জনাব ইউনূস সাহেবের সরকার সমান ব্যবহার করে না। কারণ কিছুদিন আগেই দেখা গেছে, তোমার বেলায় লীলা খেলা, আমার বেলায় পাপ। ওনারা যে এলাকা বন্ধ করে রেখেছিল 144 ধারা দিয়ে, ওনারা নিজেরাই অনেক নাটক করে একদল ছাত্রকে ডেকে নিয়ে গেলেন যমুনার কাছে, বললেন স্লোগান দাও, স্লোগান দিলে তোমাদের শরীর যদি গরম হয়ে যায় এবং ঘাম জড়ে, আমরা ঠান্ডা পানি দিয়ে সেটাকে ঠান্ডা করব। তাদেরকে জামায় আদরে মিছিল করতে দিলেন এবং পরদিন দেখা গেল নির্দিষ্ট একটা নাটকের মাধ্যমে একটা দাবি তারা মেনে নিলেন, যে দাবিটা মেনে নেওয়ার জন্য একটা নাটক করা দরকার ছিল। সেই নাটক যখন করলো, তখন মানুষ মনে করলো যে তারা যদি মিছিল করতে পারে তাহলে আমরা পারবো না, তারা যদি এই কাজ করতে পারে আমরা পারবো না। আবার দেখা গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যখন আসলো, তাদেরকে লাঠি পিটা করা হলো, তাদেরকে রক্তাক্ত করা হলো, তাদেরকে অ্যারেস্ট করা হলো। ওই যে তোমার বেলায় লীলা খেলা, আমার বেলায় পাপ। দেখা গেল সোহরাওয়ার্দী উদ্যানে
হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম সহ অনেকগুলো ইসলামী দলকে আমরা উনারা একদম জামায়া ধরে জমায়েত হইতে দিলেন এবং সারাক্ষণ তাদেরকে পাহারা দিয়া তাদের যাতে কোনো কষ্ট না হয়, জ্যৈষ্ঠ মাসে যেমন করে শ্বশুর বাড়িতে আমাদের দেশে জামাই আসে সেই আদরে মিটিং করালেন গাজা উপত্যকাকে সমর্থন, গাজার ভাইদেরকে সমর্থন করার জন্য। একইভাবে গাজার ভাইদেরকে সমর্থন করার জন্য আহলে সুন্নাতুল জামাত, যারা বাংলাদেশের সবচেয়ে বেশি মুসলমানের সমর্থন ক্যারি করে, তারা যখন আসতে চাইলো তখন হাজার হাজার গাড়ি রাস্তায় আটকায় দিল এবং ঢাকা শহরে যারা আসতে পারলো তাদেরকে কোনো স্থান দেওয়া হলো না, রাস্তায় রাস্তায় গুললো, অনেককে অ্যারেস্ট করা হলো, পিটানো হলো। এই যে তোমার বেলায় লীলা খেলা, আমার বেলায় পাপ, সেই কারণে অস্থিরতাটা সাংঘাতিক ভাবে বেড়ে গেছে। এবং আমি একটু প্রশ্নে ফিরতে চাই, বুঝতে পেরেছি, কিন্তু একটু প্রশ্নে ফিরতে চাই যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে তিন বাহিনী প্রধানের সঙ্গে এবং নিরাপত্তা পরিষদের যেই রয়েছে তাদের সঙ্গে যে বৈঠকে প্রধান উপদেষ্টার যে আজকে বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ, আপনার জানা আছে কিনা, আমাদেরকে ন্যূনতম ধারণা দিতে পারেন কিনা যে এই বৈঠকে তিন বাহিনীর? আমি আপনাকে একটা কথা বলি, আপনি যখন মনে করবেন যে আমার সবকিছুকে আমার পাতে টানতে হবে, আমার পক্ষে টানতে হবে, তখন আপনার যত মিটিং করেন সেই মিটিং কোনো রেজাল্ট আসবে না। তবে নিশ্চিতভাবে প্রধান সেনাপতি, নৌবাহিনীর প্রধান এবং সেনাবাহিনী প্রধান, তাদের সঙ্গে জনাব ইউনূস সাহেবের মিটিং তো অবশ্যই জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু ইউনূস সাহেব যদি মনে মনে চিন্তা করে রাখেন অন্যরা যে যত কথাই বলুক, আমি আমার ক্ষমতার যে ময়ূর সিংহাসন, যে ক্ষমতার ময়ূর সিংহাসনে আমি বসেছি এবং যেহেতু আমি কিছু লোকজনকে দ্বারা এই দেশের একটা শক্তির মাধ্যমে আমি বলাচ্ছি যে যতদিন আমি জীবিত থাকবো ততদিন ক্ষমতায় থাকবো, এবং উনি যেহেতু আন্তর্জাতিক একটা খেলার মধ্যে ঢুকে গেছে, যে খেলার অংশ হিসাবে আমার দেশ আজকে অস্থিরতায় ভুগছে, আমার দেশে আজকে নিশ্চিতভাবে প্রশ্ন আসছে যে আমার দেশের মূল অংশ সেন্ট মার্টিন দ্বীপ আমার থাকবে কিনা, আমার দেশে করিডোর দিয়ে এইখানে নতুন করে একটা নতুন রাষ্ট্র তৈরি করে চিরদিনের জন্য একটা যুদ্ধক্ষেত্র চট্টগ্রাম অঞ্চলকে বানানো হবে কিনা। যখন প্রশ্ন এসে যাচ্ছে নির্বাচন কোনোদিনই হবে না, অনির্বাচিত ব্যক্তিরা তাদের শক্তি দিয়ে, তাদের চতুরতা দিয়ে এবং বিদেশি লোকজন, ওই যে আপনি যে দেশে বসে আছেন সেই দেশের যারা নাগরিক, এখন তো আমি বলি যে রবার্ট ক্লাইভরা দেশ চালাচ্ছে। 1757 সনে যেমন করে মীর জাফরের সঙ্গে চুক্তি করে বা ষড়যন্ত্র করে বা গোসেকি বেগম বা জগৎ শেখদের সঙ্গে চক্রান্ত করে রবার্ট ক্লাইভ বা ওয়াটসনরা দেশ চালাইতো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এখন তো আমার মনে হয় কালো রবার্ট ক্লাইভরা এবং ওয়াটসনরা এখন দেশ চালাইছে, কারণ আমি দেখতেছি তারা প্রায় সবাই, খলিলুর রহমান সাহেব সহ প্রায় সবাই, ডক্টর আলী রিয়াজ সহ সব হলো আমেরিকার নাগরিক এবং ইংল্যান্ডের নাগরিক। আশিক চৌধুরী থেকে আমি সবার নাম বলতে পারি, এমনকি অনেকে বলে ইউনূস সাহেবও নাকি তাই, উনিও নাকি ডুয়েল নাগরিক। এই যে দেশ, এই দেশে খুব ভালো কিছু কাজ হবে এটা আমি মনে করি না, তবে আল্লাহর কাছে আমি দোয়া করি, হে আল্লাহ আমার দেশকে বাঁচাও। যে দেশটা একদিন আমরা যুদ্ধ করে রক্তের সাগরে সৃষ্টি করেছিলাম, যে দেশ মায়ের অশ্রু জলের মধ্য দিয়ে, শিশুর কান্নার মধ্য দিয়ে, বাবার হাউতসের মধ্য দিয়ে যে দেশটা একদিন সৃষ্টি করেছিলাম, যে দেশটা একদিন ৬ বর্ষ থেকে সৃষ্টি হয়ে বাঙালি জাতির একটা রাষ্ট্র হয়েছিল, যে রাষ্ট্র পৃথিবীতে কোনোদিন বাঙালি জাতির স্বাধীন ছিল না, সেই স্বাধীন দেশটাকে আল্লাহ তুমি হেফাজত করো, তুমি রক্ষা করো। আমরা দেখলাম যে মানে আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা চলছে। কেন তিনি এমন সন্দেহ করছেন? উনি পিছিয়ে দেওয়া যেটা বলছেন, উনি যেহেতু খুব ভদ্রলোক মানুষ, কাজেই উনি কথাটা খুব নরম ভাবে বলেছেন। জাতীয় নির্বাচন কোনোদিন যাতে ইউনূস সাহেব জীবিত থাকতে না হয়, ইউনূস সাহেব জীবিত থাকতে কোনোদিন যাতে জাতীয় একটা উনি দেশ চালাইতে পারেন, রাজত্ব করতে পারেন, সেই কারণে আপনারা দেখেন আমি কিন্তু এখন মৃত্যুর মুখোমুখি। আপনি আমেরিকাতে বসে আছেন, আমি ফজলুর রহমানকে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে যে কোনো সময় আমাকে তারা হত্যা করতে পারে। কারা?
আমি বলছিলাম যে একজন মৌলভী সাহেব 1 বছর আগে তিনি বললেন যে ইউনূস সাহেব হলেন সুদকুর, এবং সুদকুর হলে এমন মায়ের সঙ্গে জিনা করার মতো সুদের গুণাটা সেই রকম, এবং তার সাথে যারা আছে 1900 সব দুজকে যাবে। এই কথাটা যিনি বললেন উনি একজন মৌলানা বা মৌলভী সাহেব। ওনার নামটা আমি বলতে পারি তাই বা বললাম। ওনার নাম জনাব ইব্রাহিম সাহেব, মুফতি ইব্রাহিম। সেই ইব্রাহিম সাহেব আবার বললেন না না, ইউনূস সাহেবের বিরুদ্ধে কোনো আন্দোলন করলে মহাপাপ হবে। কেন? ইউনূস সাহেব সেই রকম লোক, আমাদের নবীকে যেমন করে আল্লাহ পয়দা করছিল, যে প্রসেস আমাদের মহান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পৃথিবীতে পাঠাইছিল, ঠিক একই প্রসেসে ইউনূস সাহেবকে পাঠাইছে। এখন যে লোকটা আগে বলছে ইউনূস সাহেব সুদখোর এবং দুজকে যাবে, এই লোকটা আজকে বলতেছে ইউনূস সাহেব নবীর সমান সমান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সমান সমান। এই লোকটাকে যদি আমি বলি যে সকাল বিকাল কথা বদলায়, কি পায়া আমি তো 500-1000 টাকা কইছি না। ইব্রাহিম সাহেবরা 500, এরা নানা লোভে এবং লাভে কথাগুলা পরিবর্তন করে, এবং সমস্ত মিটিংয়ে জামাতে ইসলামের যারা মৌলানা সাহেব মৌলভী সাহেবরা আছে, আমি সেটাই আজকে বললাম, তারা এই মুনাজাত করে বলে হে আল্লাহ, আমি সবার নাম বলতে পারি, ইউনূস সাহেবকে তুমি আজীবন ক্ষমতায় রাখো। এদের বিরুদ্ধে কথা বললে পরে আমি কাফের। এমনকি আজকে এমন কথা বলা হলো, আমি বলেছি যে মাদ্রাসার ছাত্ররা, অবশ্যই আমি এখনো বলি মাদ্রাসার ছাত্রদের বেশিরভাগ অংশ দরিদ্র ঘর থেকে এসেছে। এটা তাদের জন্য কোনো লজ্জার ব্যাপার না। আল্লাহ তাদেরকে দরিদ্র করছে, তাদের মা বাবা অসহায় অবস্থায় তাদেরকে মাদ্রাসায় পাঠাইছে। আমার তাদের প্রতি সিম্পেথি আছে। আমাকে যে বকাবকি করে, আমি কত মাদ্রাসার ছাত্রকে প্রতিদিন খাওয়াই, এই মৌলভী সাহেবরা কিন্তু খুঁজ রাখেন। আমি কত মাদ্রাসার ছেলের মাথায় হাত দিয়ে বলি আল্লাহ তোমাকে রহমত করুক, এরা কিন্তু খুঁজ রাখে না। এদের যখন মুক্তিযুদ্ধের পরে সব পালায়ে গেছিল, কিশোরগঞ্জ থেকে সব মাদ্রাসার ছেলেরা পালিয়ে গেছিল। কিশোরগঞ্জে খুব একটা বড় মাদ্রাসা ছিল মৌলানা আতার আলী সাহেবের, সেই মাদ্রাসার নাম হইল জামিয়া ইমদাদিয়া। আমি মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে সমস্ত রুমগুলা রক্ষা করেছি এবং মাদ্রাসার ছাত্রদেরকে এখানে বসিয়েছি। আমি তো সেই কথা বলি না, আমি বলেছি মাদ্রাসার ছাত্ররা দরিদ্র, তাদেরকে হুজুররা নিয়ে আসে হাজারে হাজার, সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে। এই কারণে আমার নামে এমন ধরনের কুৎসা তারা করলেন। কি কুৎসা করলেন? ফজলুর রহমান নিহত হবে, তাকে হত্যা করা হবে। কথাটা খুব বুঝার চেষ্টা করেন। আমি ইচ্ছা করলে কিন্তু আমি কিন্তু লয়ার, বাংলাদেশে আমার পিছনে হাজার হাজার লয়ার কিন্তু দাঁড়াবে। আমি যদি হাইকোর্টে সুপ্রিম কোর্টে গিয়া দাঁড়াই, তারা বললেন কি ফজলুর রহমানের নামে কোনো জানাজা পড়া যাবে না মৃত্যুর পরে, এটা সবাই শপথ করেন। এবং যারা বললেন তাদের মধ্যে দেখলাম কয়েকজন মুফতি আছে, অমুক আছে, তমুক আছে। তবে আমি এদেরকে চিনি, এরা সব জামাতে ইসলামের লোক, জামাত শিবিরের লোক। ছাত্র জীবনে শিবির করছে, এখন মৌলানা সাহেব হয়েছে। এরা আমাকে টলারেটই করতে পারে না, বলে আমাকে কবর দেওয়া যাবে না, আমার নামে জানাজা পড়া যাবে না, এইসব কথা বলছে। আমি বাংলাদেশের সমস্ত মুসলমান যারা আছেন, হিন্দু মুসলমান 18 কোটি মানুষের কাছে আমি বিচার দিচ্ছি, আমি কি এত মহাপাপী? এবং এই যে লোকজন, আমি নাম বলতে পারি, ওই আনসারি সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, যারা আমার বিরুদ্ধে কথা বলতেছে, আমার শুধু অর্ধেক বয়স তা না, আমার বড় ছেলের অনেক ছোট তারা। আমার নামটা তুই ফজলুয়া, ফজলা পাগলা, ফজু পাগলা, এর নাম কি ইসলাম? আপনারা সুন্দরভাবে উত্তর দেন, আমার সাথে বসেন। আমি কি কোনোদিন বলছি আলেমরা খারাপ? আলেমকে আপনি মৌলানা হতে পারেন, আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পাস করতে পারেন, আপনি ওই যে সাহারানপুরে যে ইউনিভার্সিটি, কৌমি ইউনিভার্সিটি আছে, সেখান থেকে পাস করে আপনি দাওরা পাস করেন, আপনি মৌলানা মৌলবী, আমি সেটা বলবো, সালাম দিব। কিন্তু আলেম হইতে হলে আরো কিছু লাগে। সে আলেম অর্থ জ্ঞানী, জ্ঞান হইতে হইলে তাসাউফ লাগবে।